ছোট একটা মাটির কলসি এত যত্ন করে কালো ফিতে মুখটা বেঁধি কে আবার পানিতে ফেলেছে কি জানি গো মা, আমি তো কিছুই বুঝতে পারছি নি। এ কি হঠাৎ করে এমন ধপ করে কিসের আওয়াজ হলো? মনে হলো ছাদের উপর থেকে আওয়াজটা এলো। এত রাত্রে আবার কে এলো? চোর ডাকাত পড়লো নাকি? না, একবার দেখে আসি তো। আব্বা তুমি? সরে দাঁড়া বেহায়া মেয়ে, আজ আমি ওকে শেষ করে ফেলবো। শাবানা, ফকিন্নির বাচ্চা, তোর জন্য আজ আমার মেয়েটা মরলো। আমি তোকেও বাঁচিয়ে রাখবো না। হাবিবা, ও হাবিবা, বাড়িতে আছো নাকি? চাচা আপনি এই সময়ে আসেন এই পিড়িটায় বসেন। আমি এখানে তোমার ওই ভাঙা পিড়িতে বসতে আসিনি। আমি আমার পাওনা বুঝে নিতে এসেছি। তোমার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিল, এই বাড়িটা বন্ধক রেখে আমার কাছে টাকা নিয়েছিলে। চাচা আপনি আমাদের উপর একটু দয়া করেন। মানুষটা মারা গেছে 1 সপ্তাহ হয়নি, মাটিটাও এখনো শুকায়নি। এরই মধ্যে কতগুলো টাকা আমি আপনাকে কোথায় থেকে এনে দেব? হয় আমার টাকা ফেরত দাও, না হলে এই বাড়ি ছেড়ে দাও। তোমার স্বামী মরেছে, তা আমি কি করব? তুমি কি এখন আমাকে মারবে নাকি? তোমাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব নিয়ে রাখিনি আমি। আমি টাকা দিয়েছি, আমার টাকা চাই, না হলে আজকেই তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। দাদু আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েন না, আমাদেরকে আপনি আর একটা সুযোগ দিন। আমরা যেভাবেই হোক আপনার সব ঋণ শোধ করে দেব। হ্যাঁ, তুই তো একটা পুচকে ছোড়া, তুই আমার অতগুলো টাকা শোধ করবি কি করে? তোর বাপ তো খাটতে খাটতে শেষে অসুস্থ হয়ে মরে গেল। ভালোই বলছি, তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাদু আপনি লাভ করেন না, আমরা বড়ই সব টাকা দিয়ে দেবো। কি বললি? তোরা বড় হবি, তারপরে আমার টাকা শোধ করবি? আর আমি কি এভাবেই থেকে যাব নাকি? আমি তো বুড়ো হয়ে মরে ভূত হয়ে যাব। দরকার নাই বাবা, ওইসব কথা শুনতে চাইনি আমি। হয় টাকা দে, নয়তো আজকেই বাড়ি ছাড়। চাচা খোদার কসম বলছি, আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন। এই এতিম বাচ্চা দুটোর মুখ পানে তাকিয়ে আমাকে শুধু একটা সপ্তাহ সময় দেন। আমি ভিক্ষা করে হলেও আপনার টাকা আমি মিটিয়ে দেব। ঠিক আছে, 1 সপ্তাহ, শুধুমাত্র 7 দিন সময় দিলাম। সামনের শনিবার ঠিক এই সময় আমি আসব। যদি টাকা না পাই, তবে তোদেরকেও আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। কথাটা কিন্তু মনে রাখিস। মা অতগুলো টাকা, আর তুমি যে 1 সপ্তাহ সময় নিলে, এই 1 সপ্তাহের মধ্যে তুমি শোধ করবে কি করে মা? সবই তো বুঝতে পারছি রে বাপ, কিন্তু কি করব বল? লোকটা তো কোনো কথাই শুনছিল না, তাই বাধ্য হয়ে 1 সপ্তাহ সময় নিলাম। কিন্তু টাকাটা পাবো কোথায়? আমরা কি পথে বসবো মা? এই 1 সপ্তাহের মধ্যে পাওনাদারের টাকা কিভাবে শোধ করা যায় সেটাই তো ভাবছি রে বাপ। তোর আব্বা তো মারা যাওয়ার সময় সব রাস্তা বন্ধ করে দিয়ে গেল। এই কদিনের মধ্যে যদি পাওনাদারের টাকা শোধ না করা হয়, তবে যে সত্যি সত্যি এই ভিটি মাটি ছেড়ে আমাদেরকে পথে নামতে হবে রে বাপ। ওহে মহারানী, তোদের পীড়িতের কথা কি শেষ হবে না? গরমে এদিকে আমার ঘাম ঝরছে, আর তোরা আছিস তোদের রোমান্স নিয়ে। তাড়াতাড়ি কর বাপ, ধরা পড়লে কিন্তু কুরুক্ষেত বেঁধে যাবে। রিজিয়া ঠিকই বলেছে শাবানা, আমার বুকটা ধড়ফড় করছে গো। তোমার আব্বার যা রাগী মেজাজ, ধরা পড়লে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তুমি এত ভয় পাচ্ছ কেন ডাবলু? আমি তো তোমার সাথে আছি। ভয় পাবো না, তোমার আব্বা গ্রামের সবচেয়ে বড় মহাজন, যার হুমকিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আমি এক বেলা খাই তো অন্য বেলা জুটে কি ঠিক নাই। তোমার আব্বা কি জীবনেও আমাদের সম্পর্ক মেনে নিবে না? ওই রাজপ্রাসাদ থেকে তোমাকে কি এই গরিবের ভাঙা ঘরে আসতে দিবে? আব্বা টাকা চেনে ডাবলু,
কিন্তু আমি তো তোমায় চিনি। টাকার অহংকারে আব্বা অন্ধ হতে পারে, কিন্তু আমি তো অন্ধ নয়। আমি তোমার ওই ভাঙা ঘরেই বউ হয়ে যাব। তুমি বললেই তো আর হবে না শাবানা। হেলাল চাচা টাকার জন্য সব পারে। শুনলাম হাবিবা খালার ভিটি মাটিও নাকি টাকার জন্য কেড়ে লিছে। যে লোক টাকার জন্য এতিম বাচ্চার মুখের দিকে তাকায় না, সে আমার মতো গরিবকে জামাই করবে? তোমাকে তো মেরেই ফেলবে। আমি জানি ডাবলু, আব্বা একটা নিষ্ঠুর মনের মানুষ, কিন্তু তুমি বিশ্বাস রাখো আমি শুধু তোমারই থাকবো। আব্বার সব অন্যায়ের বিরুদ্ধে গিয়ে হলেও আমি তোমার কাছে আসবো। এই শাবানা, সর্বনাশ হয়ে গেছে। ওই দিক থেকে কে আসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চল এখান থেকে। কি বলছিস রিজিয়া? আজ যদি কেউ দেখি ফেলে তাহলে আমাদের এই সম্পর্ক 2 মিনিটও টিকবে না। তুমি জলদি বাড়ি যাও শাবানা, জলদি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি ডাবলু, তুমি সাবধানে থেকো। মা ঘাটে যাবে না? এই তো বাপ, আর 2টো থালি বাকি আছে। এই থালগুলো মাজা হয়ে গেলে ঘাটে যাব। মা তুমি তাহলে কাজ ছেড়ে নাও, আমি সাবান তেল আর গামছাটা গুছিয়ে নিচ্ছি। নে বাপ, তোর বাপের লাল গামছাটা নিয়ে নিস, ওটাও আজকে ঘাটে নিয়ে গিয়ে কেচে দেবো। এই আস্তে, সাবধানে নাম। ঘাটে সিঁড়িতে বড্ড শ্যাওলা জমেছে, পা পিছলে পড়ে গেলে হাত মুখ ছিঁড়ে যাবে বলে দিলাম। শক্ত মতো কি বাজছে? পাথর নাকি না অন্য কিছু? ওটা আবার কি রে? ছোট একটা মাটির কলসি, এত যত্ন করে কালো ফিতে মুখটা বেঁধি কে আবার পানিতে ফেলেছে? কি জানি গো মা, আমি তো কিছুই বুঝতে পারছি নি। এটাকে একবার খুলে দেখো তো, এর মধ্যে কিছু আছে কিনা। জিনিসটা কিন্তু খুব ভারী ভারী লাগছে। দে তো দেখি, মনে হয় এর ভিতরে অনেক পানি ঢুকে গেছে, তাই তো এত ভারী মনে হচ্ছে। দে আমি খুলে দেখছি। ওরে আল্লাহ, এই হাড়িটার ভিতরে এত সোনা দানা গহনা গাটি কে রেখেছে? আব্বা তোমার চা। আয় মা আয়, বস এখানে। তোর হাতের 1 কাপ চা না খেলে আমার সকালটা যেন শুরুই হয় না। শোনো মা, আমি কয়েকদিন ধরে একটা কথা ভাবছি। এই যে দেখছো আমার এত টাকা পয়সা, এত সয় সম্পত্তি, এসব আমি দিনরাত এক করে কার জন্য গুছিয়েছি জানো? সব তোমার জন্য। আমি চাই আমি যেমন সুখে আছি, তুমিও যেন শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন রাজরানীর মতো সুখে থাকো। তাই আমি মনে মনে ভাবছি, আমার মতোই ধন সম্পত্তি আছে এমন কোনো বড়লোক ঘরের ছেলে দেখে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দেবো। বিয়ে? না আব্বা, আমি এখন কিছুতেই বিয়ে করব না। বিয়ে করবে না মানে? এটা আবার কেমন কথা মা? ছেলে মেয়ে বড় হলে তাদের ভালো ঘরে বিয়ে দেওয়া বাপ মায়ের প্রথম কর্তব্য, আর সেই কর্তব্য তো আমাকে পালন করতেই হবে। কিন্তু
কিন্তু আব্বা, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তুমি আমাকে আর জোর করো না প্লিজ। জোরের কি আছে এতে? আমার একটাই মেয়ে তুমি, তোমার ভালো মন্দ বোঝার জ্ঞান কি আমার নেই? তুমি তো আর ছোট নেই যে যা খুশি তাই বলবে। আমি তো বললাম আব্বা, আমি এখন বিয়ে করব না, কিছুতেই না। আচ্ছা মা, একটা সত্যি করে কথা বলবে? তুমি যে বারবার একই কথা বলছো, বারবার বিয়ে করব না বলে জেদ ধরছো, তুমি কি মনে মনে কোনো ছেলেকে পছন্দ করে রেখেছো নাকি? না মানে, না না আব্বা, আমার আবার কাকে পছন্দ হবে? তুমি এসব কি বলছো? কেউ নাই, কেউ নাই। তাহলে তো কোনো ব্যাপারই নেই। আমি তো এমনি ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এ নিয়ে তোমাকে আর মন খারাপ করতে হবে না, আর চিন্তা করতেও হবে না। তোমার বিয়ের সব দায়িত্ব আমার। যাও, তুমি এখন ঘরে যাও। হাবিবা, ও হাবিবা, বলি এক সপ্তাহ তো পার হয়ে গেল, কই এবার আমার পাওনা টাকা বুঝিয়ে দাও। আজ কিন্তু আমি কোনো কান্নাকাটি শুনবো না, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে চাচা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। এলেন চাচা, এই সোনার হারটা নিয়ে যান। এটা বিক্রি করলে আপনি যে টাকা পাবেন, তাতে আপনার পাওনার টাকা সব শোধ হয়ে যাবে। আর কোনোদিন আমার এই ভিটে মাটির দিকে নজর দিবেন না। আরে, এত ভারী সোনার হার, তা বলি এত দামি নেকলেস তোমরা কোথায় পেলে? এর আগের দিন যখন এলাম তখন তো ভিখারির মতো কান্নাকাটি করছিলে। তার মানে এটা কি তোমরা কোথাও থেকে চুরি করে আনোনি তো? কোথা থেকে পেয়েছি সেটা আপনাকে দেখতে হবে না। আপনি তো আপনার পাওনা জিনিস পেয়ে গেছেন, তাহলে এবার আমাদেরকে চোরের অপবাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, বাপ রে, চোরের মায়ের বড় গলা রে। বলি, ঘরে এত দামি সোনার নেকলেস থাকতে তোর মা আমার কাছে টাকা ধার করতে গিয়েছিল কেন? এই হার দেখেই তো আমার সন্দেহ হচ্ছে, নিশ্চয় কারো ঘর সাফ করে এনেছিস তোরা। কোথা থেকে পেয়েছি, কিভাবে এনেছি সেটা আপনার জানার কোনো দরকার নাই। আপনার পাওনা আপনি বুঝে গেছেন, এবার আপনি আসতে পারেন। ডাবলু, আব্বা আমার জন্য বড়লোক ঘরের ছেলে খুঁজেছে। কাল নিজের মুখেই বললো খুব তাড়াতাড়ি নাকি আমার বিয়ে দিয়ে দেবে। আমি কি করব ডাবলু? আমি তো আগেই বলেছিলাম শাবানা, তোমার বাবা টাকার পাহাড়, আর আমি দিন আনি দিন খাই। আমাদের এই গরিব ঘরে তোমার বাবা তোমাকে পাঠাবে না। তার চেয়ে তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব মানে? তুমি এত ভীতু কেন ডাবলু? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। এই, তোরা একটু আস্তে কথা বলবি? তোদের কান্নাকাটির আওয়াজ ডাঙা অবধি যাচ্ছে। কেউ শুনে ফেললে কিন্তু ঘাড় মটকে দেবে। তাড়াতাড়ি কথা শেষ করে বাড়ি চল। এ কি, শাবানা ওখানে কি করছে? আর ওই ছেলেটা, ওটা তো ওই গরিব ভিখারি ডাবলু মনে হচ্ছে। শাবানা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ দিয়েছিস? আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো হারামজাদা। আব্বা, আব্বা তুমি ওকে কিছু বলো না, ও কোনো দোষ করেনি। চুপ কর বেয়াদব মেয়ে, আমার মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। না, এইভাবে ঘরে বসে বসে শুধু কাঁদলে কোনো লাভ হবে না। আব্বা যা জেদি আর নিষ্ঠুর, আমি জানি কোনোদিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। কাল সকালে হয়তো জোর করে হাত পা বেঁধে কোনো বড়লোক বুড়োর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। আর ডাবলুকে তো আব্বা মেরেই ফেলবে। না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমাকে যা করে হোক আজকে রাতে ডাবলুর কাছে যেতেই হবে। ওকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব।
কি হঠাৎ করে এমন ধপ করে কিসের আওয়াজ হলো? মনে হলো ছাদের উপর থেকে আওয়াজটা এলো। এত রাত্রে আবার কে এলো? চোর ডাকাত পড়লো নাকি? না, একবার দেখে আসি তো। কি ব্যাপার, এত রাত্রে গেট কেন খোলা? শাবানা, এ শাবানা, বিছানা খালি কেন? কি ব্যাপার, এত রাত্রে মেয়েটা আবার কোথায় গেল? ডাবলু, ও ডাবলু, ডাবলু, শাবানা, তুমি এত রাতে? কি ব্যাপার? ডাবলু, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে বাড়ি থেকে চলে এসেছি। তুমি আমাকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে, যেখানে আমাদের সম্পর্কের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কি বলছো তুমি? আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব? এত ভাবনা চিন্তা করার সময় নেই ডাবলু। তুমি আমাকে নিয়ে পালাবে কেন? আমি তো নিজের ইচ্ছায় তোমার কাছে পালিয়ে এসেছি। এখন শুধু কয়েকটা দিনের জন্য আমাকে অনেক দূরে নিয়ে চলো। পরে যদি আমাদের সম্পর্কটা আব্বা মেনে নেয় তবে আমরা বাড়িতে ফিরবো। তাড়াতাড়ি চলো। আমি জানতাম তুই এই ফকিন্নির বাচ্চার কাছেই ছুটে আসবি। আব্বা তুমি? সরে দাঁড়া বেহায়া মেয়ে, আজ আমি ওকে শেষ করে ফেলবো। শাবানা! ফকিন্নির বাচ্চা, তোর জন্য আজ আমার মেয়েটা মরলো। আমি তোকেও বাঁচিয়ে রাখবো না। মারে, তোকে আমি এত ভালোবাসতাম, আমার ভালোবাসার তুই কোনো মূল্যই দিলি না। দুদিনের ভালোবাসা তোর কাছে এত প্রিয় হয়ে গেল, যার জন্য তুই নিজের জীবনটাকেও শেষ করে দিলি। না না, এখানে আমার এক মুহূর্ত থাকা যাবে না। এই অবস্থায় আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে এই দুটো মার্ডার কেস সোজা আমার ঘাড়ে এসে পড়বে। মেয়েকে হারিয়েছি, কিন্তু আমার জীবন হারাতে চাই না। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। মা, মা, ওই দেখো, ওইখানে দুজন মানুষ পড়ে আছে। আরে হ্যাঁ, তাই তো, চল তো কাছে গিয়ে দেখি। কি, এটা তো ওই হেলাল চাচার মেয়ে শাবানা, আর এটা তো ওই পাড়ার ডাবলু। এদেরকে এইভাবে গুলি মারলো কে? মা, এরা তো এখনো বেঁচে আছে গো, শ্বাস নিচ্ছে। তাই নাকি? তোরা এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি গ্রাম থেকে মানুষজন ডেকে আনি। ওদেরকে যেভাবে হোক হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ খালা। আপনি আমাদের নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছেন। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। সে তো বুঝলাম মা, কিন্তু তোমাদের উপর এমন অমানুষের মতো গুলি চালালো কে? আমার আব্বা আমাদের দুজনের সম্পর্ক মেনে নিতে না পেরে নিজের হাতে আমাদের গুলি মেরেছে। তাই নাকি? তোমার বাবা তো দেখছি নিষ্ঠুর, নির্দয় একটা পাষাণ। নিজের মেয়ের বুকে কেউ গুলি চালাতে পারে? চলো তো আজ তোমার বাবাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। না না খালা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আব্বা যদি দেখে আমরা বেঁচে আছি তাহলে আবার কিছু না কিছু হবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তুমি চলো আমার সঙ্গে। আজকে দেখছি ওই অহংকারী হেলাল মহাজনের কত জোর। শাবানা, তুই বেঁচে আছিস? কেন অবাক হচ্ছ বাবা? তুমি তো মেরেই ফেলেছিলে,
কিন্তু মানুষের ভাগ্যে যদি মৃত্যু না লেখা থাকে তবে কি কোনো মানুষ কি তাকে মারতে পারে বলো? তুমি তোমার সম্পত্তির জোর দিয়ে আমার ভাগ্য বদলাতে চেয়েছিলে, কিন্তু তুমি পারলে। তুমি তো আজ আমার চোখে একজন অপরাধী হয়ে গেলে বাবা। মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না হেলাল চাচা। ঠিক যেমন আমার ভাগ্য বদলে গেছে। আপনি সেদিন বলেছিলেন না ওই সোনার নেকলেসটা আমি কোথায় পেয়েছিলাম, চোরের অপবাদ দিয়েছিলেন তো? তবে কান খুলে শুনুন, আমি আর আমার দুই ছেলে নদীর ঘাটে গা ধুতে গিয়েছিলাম। ঠিক তখনই জলের নিচে এক কলসি স্বর্ণ মুদ্রা পাই। তারপর থেকে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এবার তো অন্তত আমাদেরকে চোর বলতে পারেন না। আপনি তো মুখে বললেন মেয়ের ভালো চাই, কিন্তু মেয়ে যে কিসে ভালো থাকবে সেটা তো আপনি চান না। শুধু ওই টাকার অহংকারে অন্ধ হয়ে নিজের রক্তের উপর গুলি চালিয়েছিলেন। মনে রাখবেন চাচা, আপনার এই রাগ, আপনার এই ধন সম্পত্তি একদিন আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে। সেদিন পাশে দাঁড়িয়ে এক গ্লাস জল দেওয়ার মতো কাউকে পাবেন না, এই আমি বলে দিলাম। চলো মা, তোমরা আজ থেকে আমার কাছে থাকবে। আমাকে ক্ষমা করে দেবা, আমি বড় ভুল করেছি। অর্থের অহংকারে আমি সত্যিই অন্ধ হয়ে ডুবে গেছি। আজ আমি বুঝতে পারছি টাকা মানুষের সুখ না রে, মানুষের সুখ মানুষের মনে। মন যদি মনের মানুষকে খুঁজে পায় সেটাই সব থেকে বড় শান্তি। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি তোদের সম্পর্ক মন থেকে মেনে নিচ্ছি। দাদা শুধু মুখে বললে হবে না, ভোজ খাওয়াতে হবে। হ্যাঁ দাদা, সন্ধ্যা ঠিক কথা বলছে।